আজকের এই বিশেষ পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমরা এমন একজন মানুষের গল্প শুনব যিনি সমাজের একেবারে পিছিয়ে পড়া অবহেলিত মানুষদের জন্য নিজের জীবন বিলিয়ে দিয়েছিলেন। চলুন ফাদার জেমস কোটটাইলের জীবন, তার অসামান্য কিছু কাজ এবং তার সেই চূড়ান্ত আত্মত্যাগের ঐতিহাসিক ঘটনাটির গভীরে প্রবেশ করা যাক। তারা আমার ভাই ছিল, আমি তাদের পুরোপুরি ক্ষমা করে দিয়েছি। ভাবুন তো, মৃত্যুশয্যায় শুয়ে কল্পনাতীত যন্ত্রণার মাঝেও একজন মানুষ তার খুনিদের সম্পর্কে ঠিক এই কথাগুলোই বলছেন। তিনি পুলিশ বা নিজের কাছের সহকর্মীদের কাছেও খুনিদের নাম বলতে অস্বীকার করেছিলেন। কি অবিশ্বাস্য একটা ক্ষমাশীলতার দৃষ্টান্ত, তাই না? এই কথাগুলোই আজকের পুরো ঘটনাটাকে এক অন্য মাত্রা দেয়। ঠিক আছে, চলুন এবার আসল কথায় আসা যাক। কেন গ্রামের একজন সাধারণ শান্তিকামী সমাজ সংস্কারককে এভাবে নির্মমভাবে খুন করা হলো? তার কাজ তো ছিল শুধু মানুষের ভালো করা। তাহলে এর পিছনে এমন কি গভীর কারণ লুকিয়েছিল যা কিছু মানুষকে এতটা বেপরোয়া আর হিংস্র করে তুলেছিল? যার কথা বলছিলাম তিনি হলেন ফাদার জেমস কোটটাইল। মাত্র 52 বছর বয়সে তাকে টার্গেট করে এই ঠান্ডা মাথার খুনটি করা হয়। ঐতিহাসিক দলিল ঘাটলে দেখবেন তিনি ছিলেন ভারতের মাটিতে প্রথম ভারতীয় জেসুইট মিশনারির শহীদ। একটি প্রত্যন্ত গ্রামে তার এই মৃত্যু কিন্তু কোনো আকস্মিক দুর্ঘটনা ছিল না, এটি ছিল রীতিমতো প্ল্যান করে করা একটা হিট জব। 13 সংখ্যাটা শুনতে খুব সাধারণ লাগলেও আজকের এই গল্পে এর একটা ভয়ঙ্কর অর্থ আছে। পেশাদার খুনিরা ফাদারকে ঠিক 13 বার গভীরভাবে ছুরিকাঘাত করেছিল, আর আঘাতগুলো এমনভাবে করা হয়েছিল মানে যাকে বলে একেবারে নিখুঁত নিশানা, যাতে শরীরের ভেতরেই প্রচণ্ড রক্তক্ষরণ হয় এবং কোনো চিকিৎসাতেই তার বাঁচার আর কোনো আশাই না থাকে। এখন পেছনের গল্পটা একটু বুঝতে হবে। 1960-এর দশকের ছোটনাগপুর অঞ্চলের আর্থসামাজিক অবস্থাটা দেখলে বুঝবেন পরিস্থিতিটা ছিল একেবারে বারুদের স্তূপের মতো। একদিকে ছিল শোষিত আদিবাসী সমাজ, আর অন্যদিকে দিকু, মানে যারা বাইরে থেকে আসা ক্ষমতাশালী জমিদার আর মহাজন। সমাজের রন্ধ্রে রন্ধ্রে এই বৈষম্যটা একেবারে গেঁথেছিল। একটু গভীরভাবে ভেবে দেখুন তো, এই ডিকুরা কিভাবে আদিবাসীদের কার্যত দাসে পরিণত করেছিল। আদিবাসীরা ছিল ভীষণ সহজ সরল, সৎ এবং প্রকৃতির ওপর নির্ভরশীল। আর এই সরলতার সুযোগ নিয়েই দুর্নীতিবাদ জমিদাররা জেনারেশনের পর জেনারেশন ধরে তাদের ঋণের ফাঁদে আটকে রাখত। বলতে গেলে জোর করে বিনা পয়সায় খাটিয়ে নিত। চলুন দেখি কিভাবে এই ক্ষোভের আগুনটা ধীরে ধীরে জ্বলে উঠল। 1965 থেকে 1967 সাল টানা খরায় এই অঞ্চলের সাধারণ মানুষ একেবারে নিঃস্ব হয়ে পড়ে। আর ঠিক তখনই যখন মহাজনরা সবচেয়ে বেশি ক্ষমতাশালী, 1967 সালের 24শে এপ্রিল ফাদার কোটটাইল নোয়া তান্ড্রে এসে পৌঁছান। তার একটাই লক্ষ্য ছিল এই শোষণের জালটা ছিঁড়ে ফেলা। ফাদারের কাজ কিন্তু শুধু ধর্মপ্রচারের মধ্যে আটকে ছিল না। তিনি জানতেন আসল গেম চেঞ্জার হল শিক্ষা। তিনি শুধু স্কুলই বানাননি, আদিবাসীদের নিজেদের অধিকার নিয়ে কথা বলতে শিখিয়েছেন, তাদের লিডারশিপ ট্রেনিং দিয়েছেন, এমনকি খেলাধুলা আর গ্রামের রাস্তাঘাটের উন্নয়ন করে তাদের আত্মবিশ্বাসটা ফিরিয়ে আনার চেষ্টা করেছিলেন। অর্থনৈতিকভাবে তাদের নিজের পায়ে দাঁড় করানোর জন্য ফাদার কিছু দারুণ প্র্যাকটিক্যাল কাজ করেছিলেন। সমবায়ের ঋণ সমিতি তৈরি করে ওই সর্বনাশা ঋণের ফাঁদ থেকে মানুষকে বের করে আনেন। শুধু তাই নয়, জাপানি পদ্ধতিতে আধুনিক ধান চাষ বা ট্যাপিওকার মতো নতুন ফসলের চাষ শিখিয়ে তিনি পুরো এলাকার অর্থনীতির চেহারাটাই বদলে দিতে শুরু করেছিলেন। তাহলে আসল ব্যাপারটা কি দাঁড়ালো? এই যে সাধারণ মানুষগুলো একটু একটু করে নিজের পায়ে দাঁড়াতে শুরু করল, এটাই মহাজনদের গায়ে জ্বালা ধরিয়ে দিল। কারণ মানুষ সচেতন হলে তো আর তাদের বিনা পয়সায় খাটানো যাবে না। জমিদারদের বছরের পর বছর ধরে চলা ওই ফ্রি লেবার সিস্টেমের ওপর এটা ছিল একটা বিশাল ধাক্কা, আর এটাই তাদের চরম আতঙ্কে ফেলে দেয়। পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে দেখে জমিদাররা এবার সবচেয়ে জঘন্য পথটা বেছে নেয়। ঐতিহাসিক নথিপত্র থেকে একেবারে পরিষ্কার দেখা যায় তারা রীতিমতো পেশাদার কন্ট্রাক্ট কিলার ভাড়া করে। ছকটা ছিল ভীষণ নিখুঁত। খুনিরা রাতের অন্ধকারে সাধারণ পথচারীর ছদ্মবেশে ফাদারের কাছে এসে আশ্রয় আর একটু খাবার জল চায়। দিনটা ছিল 1967 সালের 13ই জুলাই। রাত তখন প্রায় 9টা। ওই যে বললাম, অচেনা লোকগুলো এসে জল চাইল। ফাদার তো এমনিতেই ভীষণ অতিথিপরায়ণ ছিলেন, কাউকে ফেরাতেন না।
আর ঠিক এই ভালো মানুষটাকেই ওরা অস্ত্র হিসাবে ব্যবহার করল। তিনি তাদের ভেতরে আসতে দিলেন, কিন্তু মাত্র 1 ঘণ্টা পর তিনি দরজা খুলতেই শুরু হলো সেই ভয়াবহ প্রাণঘাতী হামলা। 70 এই দীর্ঘ 70 ঘণ্টা ফাদার কোটটাইল হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করেছেন। ওই যে 13টা কোপ, তার কারণে ভেতরে ভেতরে অবিরাম রক্তক্ষরণ হচ্ছিল তার। কিন্তু জানেন সবচেয়ে আশ্চর্যের বিষয় কি? এই অবর্ণনীয় যন্ত্রণার মাঝেও মানুষটার মুখে কিন্তু খুনিদের বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না। এই পুরনো ডকুমেন্ট থেকে সেই রাতের পর কি হয়েছিল তার একটা স্পষ্ট ছবি পাওয়া যায়। তাকে তড়িঘড়ি করে ম্যান্ডার হাসপাতালে নেওয়া হয়। খবর পেয়ে তার সহকর্মী আর সেমিনারিয়ানরা পাগলের মতো ছুটে আসেন রক্ত দিতে। ডাক্তাররাও আপ্রাণ চেষ্টা করেছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত 16 জুলাই বিকেলে ফাদার আমাদের ছেড়ে চিরতরে চলে যান। এরপরেই শুরু হয় আসল নোংরামি। অপরাধীরা রটিয়ে দেয় যে এটা নাকি নিছকই একটা ডাকাতির ঘটনা, মানে সত্যিটাকে ধামাচাপা দেওয়ার একটা মরিয়া চেষ্টা আর কি। কিন্তু ক্রিস্টিনা মিঞ্জের মতো প্রত্যক্ষদর্শীরা পরিষ্কার জানিয়ে দেন যে ফাদারের ঘর থেকে একটা সুতোও চুরি যায়নি। এটা কোনো ডাকাতি নয়, এটা ছিল ন্যায়ের কণ্ঠরোধ করার একটা ঠান্ডা মাথার খুন। আর এর ফল কি হলো জানেন? পরিসংখ্যানের দিকে তাকালে অবাক হবেন। 1967 সালে যেখানে মাত্র 1000 খানেক মানুষ তার সাথে ছিল, আজ সেই সংখ্যাটা 4000 ছাড়িয়ে গেছে। ওই যে একটা কথা আছে না, রক্ত বৃথা যায় না, তার এই আত্মত্যাগ ওই পিছিয়ে পড়া মানুষগুলোর মধ্যে এমন এক জাগরণ তৈরি করেছিল যা আজ অবধি থামেনি। আজ যদি নয়াতারের দিকে তাকান, দেখবেন ফাদারের সেই শিক্ষার ব্লুপ্রিন্ট কিভাবে একটা বিশাল বাস্তবে পরিণত হয়েছে। মিডল স্কুল, হাই স্কুল, এমনকি ইংলিশ মিডিয়াম স্কুল মিলিয়ে হাজার হাজার ছেলে মেয়ে আজ সেখানে পড়াশোনা করছে। ফাদার যে স্বপ্নটা দেখেছিলেন সেটা আজ একটা গোটা প্রজন্মের মুক্তির চাবিকাঠি হয়ে দাঁড়িয়েছে। আজকের এই আলোচনা শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। সমাজের এই গভীর শেকড় গেড়ে বসা শোষণের চক্র ভাঙার আসলে প্রকৃত মূল্যটা কি? ফাদার জেমস কোটটাইল তো নিজের জীবন দিয়ে সেই চরম মূল্যটাই চুকিয়ে গেছেন। তার এই গল্প শুধু একটা ইতিহাসের পাতা নয়, এটা আমাদের শেখায় যে ন্যায়ের জন্য লড়তে গেলে ঠিক কতটা সাহসের প্রয়োজন হয়। আপনারা কি ভাবছেন, সত্যিই কি আমরা এই শোষণের বিরুদ্ধে দাঁড়াতে প্রস্তুত?